বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দর দক্ষিণাঞ্চলের চামড়া বেচাকেনার মোকাম হিসেবে পরিচিত। এখানকার চামড়ার ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়ার কম দাম এবং চাহিদা না থাকায় বিক্রি করা নিয়ে বিপাকে পড়েছেন। এবছর সরকার চামড়ার মূল্য বৃদ্ধি করে নির্ধারণ করলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় চামড়া ব্যবসায়ীরা। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন মির্জা গালিব। বরিশালের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী মাদারীপুর সহ কয়েকটি জেলা থেকে গৌরনদী উপজেলার টর্কি বন্দরে গ্রাম থেকে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া ক্রয় করে এই বৃহত্তর পাইকারি মোকামে চামড়া বিক্রি করেন। প্রতি বছর ঈদের দিনে কোরবানি পশু জবাই করার পরপরই মৌসুমী ব্যবসায়ীরা হাজির হন চামড়া কেনার জন্য। পশুর চামড়ার দাম 300 থেকে 700 টাকায় চামড়া বিক্রি হয়েছে, ছাগলের চামড়া বিক্রি হচ্ছে না। টর্কিতে চামড়া কেনার বড় মোকাম হলেও এবার ঢাকা থেকে মহাজনরা চামড়া কিনতে না আসায় ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। সরকার যে দাম এবার নির্ধারণ করছে, যদি এই দামে চামড়া ক্রয় ট্যানারিয়ালারা না করে তাইলে আমরা বাঁচতে পারবো না। ওই ন্যায্য দামটা আমাকে দেয় তাহলে হয়তো আমরা ডাইল ভাত খেয়ে উঠতাম আর কি, বেচে কিনে। আর প্রতি বছরে আমরা চামড়ায় কাঁচা চামড়ায় লস দিই। অনেক ব্যবসায়ী চামড়া ভারতে পাচার হওয়ারও আশঙ্কা করছেন। সরকার যে নির্ধারিত রেট দিচ্ছে, রেট অনুসারে আমি চামড়া কিনছি, আরো দাম কম। একটি চামড়া আমরা 300-400 টাকা লসে আমার বিক্রি করতে হয়েছে। এই যে চামড়া লবণ বাগান বসতে আছে, লবণের এত দাম, টাকাও আমরা এখন পাই না। চামড়ার গ্যাসে অনেক সময় বমি করে দেওয়া লাগে। চামড়ার কামটা হলো খুব বিশ্রী কাজ, যে পরিশ্রম, এই হিসাবে আমাদের মজুরি হয় না। চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চামড়ার পচনের আশঙ্কা করছেন এসব ব্যবসায়ীরা। মিফতা গালিব, মাই টিভি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর বিশেষ এই দিনে প্রিয়জনদের থেকে দূরে থেকেও কাজের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন কিছু মানুষ। সমাজের বেশ কিছু দায়িত্বশীল পেশা তারই দৃষ্টান্ত। কাজের মধ্যেই তারা খুঁজে পান ঈদের আনন্দ। পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যখন সকলেই ব্যস্ত সময় পার করেন, ঠিক তখনই সমাজের বেশ কিছু দায়িত্বশীল পেশায় মানুষের দায়িত্ব হয়ে ওঠে ব্যতিক্রম। নিজেদের আনন্দ ভুলে তারা কাজ করেন জনস্বার্থে। তাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে জনগণের ঈদ আনন্দ হয়ে ওঠে নিরাপদ ও আনন্দের। সমাজের দায়িত্বশীল পেশার মধ্যে পুলিশ, চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সাংবাদিকতা অন্যতম। সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেও কখনো কখনো চোখ বন্ধের সময় পান না এ পেশার মানুষেরা। তবুও যেন নেই কোনো ক্লান্তি। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনার সময় নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা। এ কাজের মাধ্যমে আনন্দ খুঁজে পান বলে জানান সংশ্লিষ্টরা। আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তাদের সাথে আমরা আমাদের আনন্দটা শেয়ার করে থাকি, এটাই আমাদের প্রাপ্য। আমরা মনে করি যে মানুষকে সেবা প্রদান করার মাধ্যমেও আল্লাহকে পাওয়া যায়, এটাও এক ধরনের ইবাদত। আমরা ঈদের দিনেও ডিউটিতে সদা প্রস্তুত থাকি। 30 সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমাদের অফিস থেকে টার্ন আউট নিয়ে বের হয়ে পড়ি। অফিসে সবার সাথে ঈদ করা হয়, এটার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে আনন্দ খুঁজে পাই, ঈদের আনন্দ। জনগণের জীবন মাল রক্ষায় যে গুরু দায়িত্ব, তা পালনের মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে পরিচিত বাংলাদেশ পুলিশ বাহিনী। তাই তো বিপদে প্রথমেই মনে পড়ে তাদের কথা। সেবা নিতে ছুটে আসেন নিকটস্থ থানায়। তবে বিশেষ এ দিনে পরিবার থেকে দূরে অবস্থান করলেও নিজেদের এ ত্যাগ অন্যদের শান্তির ঘুমের কারণ হওয়ায় খুশির কথা জানান বাহিনীর এ কর্মকর্তা। এইভাবে খুশি যে আমরা জেগে আছি বলে মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারছে। সৃষ্টিকর্তার বড় নিয়ামত সুস্থতা। তাই তো আমরা অসুস্থ হলেই ছুটে যাই চিকিৎসকদের কাছে, আর তখনই সৃষ্টিকর্তার দূত হিসেবে আমাদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলেন তারা। বিশেষ করে এ দিনে তাদেরও থাকতে হয় প্রিয়জন ছাড়া, তবে এতে কোনো কষ্ট নেই বলে জানান চিকিৎসক। আজকে ঈদের দিন সবাই পরিবার নিয়ে সবাই আনন্দ করতেছে, আর আমরা রোগীর সেবার মাধ্যমে সেই আনন্দকে উপভোগ করতেছি। এটাই আমাদের কাছে বড় প্রাপ্য। তাদের সেবার জন্য কোনো বিঘ্ন তো না হয়, তার জন্য আমরা এখানে 24 ঘন্টা উপস্থিত আছি। প্রযুক্তি কল্যাণের টিভি কিংবা অনলাইনে চারপাশে ঘটে যাওয়া সর্বশেষ খবর এখন ঘরে বসেই দেখেন দর্শক ও পাঠকেরা। দর্শকের কাছে তুলে ধরতে ক্যামেরার পেছনে নিরলস কাজ করে যান একদল গণমাধ্যম কর্মী। সর্বশেষ সংবাদ সবার আগে পাঠক ও দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই যেন তাদের নেশা। তাই তো কাজের মাধ্যমেই আনন্দ খুঁজে নেন তারাও। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরে নির্বাচনের পক্ষে মত দিলেও পক্ষপাত দুষ্টভাবে এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের পায়তারা চলছে। এ ধরনের উদ্যোগ গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে। বিএনপি থেকে ক্ষতিগ্রস্ত কোনো দল বাংলাদেশে বেশি হয়নি। বিএনপির দায়িত্ব হচ্ছে যারা এই নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা। আর কেউ করুক আর না করুক আমরা করব। নির্বাচন ডিসেম্বরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সব কিছু কাজ সমাপ্তির দিকে এখন। তো তারা কেন ডিসেম্বরের পরে, কেন ডিসেম্বরের আগে নয়, কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 3 দিনের সফরে আজ কক্সবাজারে পৌঁছেছেন। দুপুরে একটি বেসরকারি বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং জেলা বিএনপি সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। পরে সেখান থেকে তিনি গ্রামের বাড়ি পেকুয়ায় যান এবং দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন ভোট দেখতে চায় না জামায়াতে ইসলামী, বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, তারা একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। দুপুরে মৌলভীবাজারে কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, অন্য কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই। পবিত্র ঈদুল আজহায় প্রতি বছরের মতো এবছরও জননন্দিত টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও তার পরিবার বরিশালের কয়েক হাজার সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বরিশাল নগরীর জানকী সিংহ সড়কের নিজ বাসভবন মাই টিভি ভবনে প্রতিবারের মতো এবার ও কর্মহীন অসচ্ছল দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় উপহার সামগ্রী তুলে দিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও এমডি নাসিরউদ্দিন সাথী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাই টিভির সিইও তৌহিদ উদ্দিন আফ্রিদি, ডিরেক্টর ব্রডকাস্ট জেকের উদ্দিন সম্রাট, আরাফত আহমেদ, মাই টিভির শুভাকাঙ্ক্ষী আব্বাস উদ্দিন বাবলা, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ আমিনুর রহমান মামুন, প্রতিনিধি পারভেজ রাসেল সহ বিশিষ্টজনরা। আর আমাদের সাহায্য করতেছে, অল্প কিছু দিতে আছে আমাদের, তাও আমরা চলতে আছি। লুঙ্গি দেয়, কাপড় দেয়, শাড়ি দেয়, তারপর টাকা দেয়, বস্তু দেয়। আমরা মালিকের জন্য দোয়া করি। আমরা এখানে আসি প্রতিবার, কোরবানিতেও আসি, ঈদেও আসি। সারে আসলে আমরা সবাই প্রতি বছরই আসি, সারে না আসলে আমরা আসি না। সবাইকে জানাই পবিত্র ঈদ মোবারক। আমি আসলে সবসময় আমার বরিশালের যে আমার যে বাসা সেখানে আমি আসি। আমার আত্মীয় হচ্ছে এরা, এই হচ্ছে আমার আত্মীয়, এরা হচ্ছে আমার আত্মীয়। এদের সাথেই আমি ছোট থেকে বড় হয়েছি। এরাই আমার সন্তান, এরাই আমার মা, এরাই আমার বোন। এদের সাথে এসে আমি এই যে ওরা আমার মেহমান, আমার বাবা মা নাই, এরাই আমার বাবা মা ভাই বোন। এদের কাছে এসে আমি ঈদ যাপন করি, আমার কাছে খুব ভালো লাগে। আর প্রত্যেকবার সেই আমার বাবা মা থাকতেই আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই পবিত্র ঈদ উৎসব যাপন করি। এবং আমাদের জন্য এবং মাই টিভি পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমার এলাকাবাসীর জন্য দোয়া করবেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমাদের পথের পাথে হয়ে থাকবে।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহার লম্বা ছুটিতে পর্যটক মুখর হয়ে উঠেছে মায়াবী সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। ঈদের দ্বিতীয় দিনে দূর দূরত্ব থেকে আগত প্রকৃতিপ্রেমীদের বাড়তি উপস্থিতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে নির্ভর এই নগরী। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিশেষ সুবিধা ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। অন্যান্য বছরের তুলনায় এবারের কুরবানির ঈদ দেশের মানুষের কাছে যেন এক অন্যরকম অনুভূতির, কারণ এবারের ঈদ আনন্দের সাথে বাড়তি আনন্দ হিসাবে যোগ হয়েছে লম্বা ছুটি। আর তাই ঈদের দ্বিতীয় দিনে দেশের পর্যটন শিল্পের অন্যতম তীর্থস্থান কুয়াকাটার সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় পরিণত হয়েছে জনসমুদ্রে। এরকম বড় ছুটি আমরা কখনো পাই না এবং এখানে এসে অনেক ভালো লাগছে। আমরা খুব এনজয় করতেছি, উপভোগ করতেছি। আমি আমার পরিবার নিয়ে আসছি। এটা একটা টুরিস্ট প্লেস হিসেবে আমি মনে করি পারফেক্ট একটা স্থান। এখানে অবশ্য টুরিস্টরা আসলে তাদের একটা মনের ফ্রেশনেসটা তৈরি হয় এখানে আসলে। পর্যটন প্রেমীদের পদচারণায় মুখরিত এখানকার মায়াবী সাগরকন্যা খ্যাত এই সমুদ্র সৈকত যেন এবার ঈদের বাড়তি খুশি হিসাবে যোগ হয়েছে বলে মনে করছেন অনেকেই। প্রথমে আমি এখানে আসছি এবং আমার পরিবার অনেক খুশি হয়েছে, বাচ্চা অনেক আনন্দ করছে। আমার এখানে খুবই ভালো লাগছে, নদী দেখছি, সাগর দেখছি। আমি এই নদীতে গোসল করেছি, মা ভাই সাথে গোসল করতে আসছি, আমার অনেক ভালো লাগছে। সমুদ্র সৈকতে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকদের যথাযথ নিরাপত্তা প্রদানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তৎপর। যতগুলি টুরিস্ট স্পট আছে প্রত্যেকটি টুরিস্ট স্পটে 24 ঘন্টা আমাদের সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে খুন করে পালিয়ে যাওয়া বড় ভাইকে কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেফতার মোহাম্মদ জসিম বাকলিয়ার রাহাত্তরপুলের বড় কবরস্থান এলাকার মোহাম্মদ রফিকের ছেলে এবং নিহত মোর্শেদ আলমের বড় ভাই। চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবউদ্দিন জানান, বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে মোর্শেদের সঙ্গে বড় ভাই জসিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম তার ছোট ভাই মোর্শেদকে ছুরিকাঘাত করে। পরে মোর্শেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর জসিম পালিয়ে যায়। শনিবার কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম জেলা কার্যালয়ে ঈদুল আজহা পরবর্তী মতবিনিময় এবং মানবতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত বলেন, দেশ, ধর্ম, গণতন্ত্র, জীবনের নিরাপত্তা, জীবনের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র এবং জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। নেচে গিয়ে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কারাগারে আনন্দময় আয়োজন করেছে জেলা কারাগার কর্তৃপক্ষ। সকালে জেলা কারাগারের আয়োজনে কারাবন্দীদের জন্য করা হয় এই আয়োজন। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, ছিল বন্দীদের জন্য উন্নত মানের খাবারও। এছাড়া কারাবন্দীদের দেখতে আসা স্বজনদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থাও। সেই সাথে মেডিকেল ক্যাম্প সহ ছোট্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে ঠাকুরগাঁও জেলা কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষের এমনই আয়োজনে খুশি কারাবন্দীদের পাশাপাশি দর্শনার্থীরাও। যদি কারো সেবা করা যায় এবং সেবাটা আত্মশুদ্ধিভাবে তাদের দাঁড়গোড়ায় পৌঁছে দেওয়া যায়, তো নিজেকেও ভালো লাগে। এবং আমরা চেষ্টা করছি শুধু আজকে না, এই সেবাটা যেন প্রতিনিয়ত আমরা করে যেতে পারি বন্দীকে এবং বন্দীর আত্মীয় স্বজনকে। ফরিদপুরে আবারও ফিরেছে সোনালী দিনের প্রত্যাশা। গত বছরে বাম্পার ফলনে সাফল্যে সাহসী হয়েছেন কৃষকরা। এই বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হয়, তবে খরচের চাপ আর সিন্ডিকেটের দৌরাত্মের শঙ্কায় তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। সবুজের সমুদ্র যেন বিছিয়ে আছে মাঠ জুড়ে, হাওয়ায় দোল খাচ্ছে সোনালী স্বপ্নের আশা ভরা পাট গাছ। পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে আবারও জমে উঠেছে পাট চাষ। গত বছরের বাম্পার ফলনের সুখস্মৃতি হয়ে উঠেছে কৃষকের নতুন প্রেরণা। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে এবার আবাদ করেছেন তারা। গতবারের তুলনা থেকে এবার একটু ভালোই দেখা যাচ্ছে, সেনা লাগে নাই। পাট আলহামদুলিল্লাহ, এই যে যা রোদ বৃষ্টি যেরকম আছে, মানে এরকম হইলে পাট খুবই ভালো ফলন হবে। পাট নিরাইতেছি, এটাকে নিরাইলে পরে পাট ভালো হয় এবং লম্বা হয়।
এবারে যে মনে করেন 3 মাসের মতন লাগবে বাজারে ওঠানোর জন্য। তবে উৎপাদনের খরচ বাড়ায় দুশ্চিন্তায় কৃষকরা। কৃষকদের অভিযোগ, পাট মৌসুমে সিন্ডিকেট গড়ে তোলে স্থানীয় আড়তদাররা, এতে কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হন তারা। কয়েকটা জুট মেল আছে বাংলাদেশে, এই ফরিদপুরের ভিতর, এটা যদি সরাসরি আইসা আমার কাছ থেকে পাট নেয় তাহলে আমরা দামটা মোটামুটি পাই আর কি। খরচ প্রচুর ভাই, এই কাটা লাগবো, নিরাল লাগবো, জাগদা লাগবো, প্রচুর খাটনি ভাই। বছরের সময় মনে করেন যে এখন কি এর বছরের সময় দাম পাই না। জেলা কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়া থাকায় এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। কৃষকেরা বর্তমানে বিশেষ করে পাটের যে পরিচর্যা, পাটের পরিচর্যার মধ্যে যে জিনিসটি আছে, যে পাটের পাতলাকরণ, আগাছা দমন, এই কাজগুলি করতেছে। আমরা এই বিষয়ে কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। পাশাপাশি পাটের যে রোগবালাই বা পোকামাকড় তুলনামূলকভাবে কম হয়, তারপরেও যে পাটের যে রোগ, বিশেষ করে কালো পট্টি বা ব্ল্যাক ব্যান্ড, এই রোগ থেকে যেন রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে নিয়মিত তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করি যে আবহাওয়া যদি অনুকূলে থাকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। জেলায় এবছর ৮৬,৫২৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,১৬,৩২৮ মেট্রিক টন। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালের আঘইলছড়ায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা সেন্টার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিরা দেশ এবং জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। নামাজ শেষে দলীয় এবং স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা কুশল বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা সেন্টার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেই কমিটমেন্ট দিয়েছে তার উপর জাতি বিশ্বাস রেখেছে। যদিও কেউ কেউ সংস্কারের নাম করে নির্বাচনকে দূরে সরাতে চায়। সকালে চরফ্যাশন উপজেলার ধুলারহাট বাজারে থানা বিএনপির আয়োজিত পথসভায় তিনি এই কথা বলেন। এই সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কাশেম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টো, হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম সোহেল সহ অন্যান্য নেতাকর্মীরা। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকীর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ জোহরের নামাজের পর টাঙ্গাইল শহরের ময়মনসিংহ রোডের পিটিআই মাঠে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজায় উপস্থিত ছিলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, মুরাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, বীর প্রতীক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নরসিংদীর রায়পুরাতে রাজন শিকদার হত্যার ঘটনায় অভিযুক্তরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। এর আগে ২০২৫ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে রাজনের উপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজন মৃত্যুবরণ করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী। রংপুরে এবার কাঁচামরিচের ভালো ফলন হলেও দাম নিয়ে শঙ্কা উত্তরের মরিচ চাষিদের। কৃষি বিভাগ বলছে এবছর এই অঞ্চলে মরিচের ভালো ফলন হয়েছে, তবে বাজারে মরিচের সরবরাহ বেশি হওয়ায় দাম কিছুটা কম। মরিচের নতুন বাজার সৃষ্টিসহ রপ্তানি করা গেলে ফসলের ন্যায্য দাম পাবে কৃষক মনে করেন তারা। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরে এবার কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হলেও দাম নিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় হাট বাজারগুলোতে কাঁচামরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন এ অঞ্চলের মরিচ চাষিরা। বাজার মূল্য গত ১ মাস ধরে অস্থিতিশীল থাকায় চরম বিপাকে পড়েছেন এখানকার মরিচ চাষিরা। যে খরচ, যে সার, আপনার যে অবস্থা আমরা তো এখনো বিক্রি করতে পারতেছি না। যা তুলতেছে যা আমরা যে মরিচ যারা তোলে তাদের টাকাই দিতে পারতেছি না। ১০০ শতক জমিতে আমার প্রায় ৫০,০০০ টাকা খরচ হচ্ছে। মনে করো ১০ টাকা কেজি মরিচ বিক্রি করতেছি,
তোলানিকে দেওয়া লাগতেছে 6-7 টাকা কেজি। সে এখন আবাদ করি কি লস খামু, এখন কত পয়সা লাগবে? বাজার তো এইরকমই হবে, সিন্ডিকেট নাই, এলসি নাই। মরিচের বাজার মুখে 6 থেকে 700, কোন দিকে 500, 600 থেকে 800 টাকা মন করে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মরিচের বাজার কম থাকায় লোকসানের কথা জানান মরিচ ব্যবসায়ীরা। মরিচের ফলন বেশি, এই কারণে মরিচের দাম কম। সবাই মরিচ কিনলাম 500, 600, 650, 700, এখন কিনলাম 800, এখন 800 করে বিক্রি করা 70 কেজি, 18 কেজি, আমার লস হবে। লক্ষ্যমাত্রার চেয়ে এ জেলায় বেশি মরিচ চাষাবাদ হয়েছে। নতুন বাজার সৃষ্টি সহ রপ্তানি করা গেলে ফসলের দাম বৃদ্ধি পাবে আর এতে লাভবান হবে চাষিরা, বলছেন কৃষি বিভাগ। আমরা নতুন নতুন বাজার সৃষ্টি করতে পারি, রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এই ফসলগুলোর দাম হয়তো আরও বৃদ্ধি পাওয়া সম্ভব। আর এ বিষয়ে আমাদের জেলা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তারাও কাজ করছে। আশা করি আমরা নিকট ভবিষ্যতে হয়তো কৃষকরা আরও ভালো দাম পাবে। উত্তরাঞ্চলের অন্যতম অর্থকারী ফসল মরিচ। সরকারি উদ্যোগে বিদেশে রপ্তানি হলে এদেশে মরিচ চাষিরা মরিচের ন্যায্য মূল্য পাবে, এমনটাই প্রত্যাশা চাষিদের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।